অধ্যায় ১-৭ শক্তির বিস্ফোরণ। টাওয়ার অফ ট্রায়াল ফ্লোর ৫ তদন্তকারী উপাধি পাওয়ার যোগ্য। লু ফেং প্রত্নতাত্ত্বিক ব্ল্যাক গড সেটের অংশটি পুনরায় পড়া ছাড়া সাহায্য করতে পারেনি। ঠিক কি এই ব্ল্যাক গড সেট? পরশ্রীকাতর। এত ঈর্ষা! এমনকি একটি দেশকে একজন তদন্তকারীকে সতর্কতার সাথে মোকাবেলা করতে হয়। অন্য কথায়, আপনি যদি টাওয়ার অফ ট্রায়ালের পঞ্চম তলায় পৌঁছান, এই পৃথিবীতে আপনার কর্তৃত্ব আকাশ পর্যন্ত ছুঁয়ে যাবে। আপনি একটি রহস্যময় প্রত্নতাত্ত্বিক ব্ল্যাক গড সেটও পাবেন। যদিও লু ফেং সেটা কি তা জানত না, তিনি অনুমান করতে পারেন যে এটি সত্যিই ভালো কিছু ছিল। শীঘ্রই লু ফেং ছাত্র নোটিশ ফাইল পড়া শেষ। লু ফেং যা পড়েছিলেন তা থেকে প্রশিক্ষণ শিবিরের ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টাওয়ার অফ ট্রায়াল লেভেল, ফিস্ট স্ট্রেথ লেভেল এবং ব্ল্যাক ড্রাগন র্যাঙ্কিং। তাই যেখান থেকে পয়েন্ট আসে যুদ্ধের স্কোর আসে ব্যাটল পয়েন্ট থেকে যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক দ্বারা গুণিত। এবং যুদ্ধের পয়েন্টগুলি সহজ, যেহেতু সেগুলি পাওয়ার একমাত্র উপায় রয়েছে দৈত্য শিকার করা। একটি নিম্ন স্তরের কমান্ডার স্তরের দানব এক যুদ্ধ বিন্দুর সমান। একটি মাঝারি স্তরের কমান্ডার স্তরের দানব ১০টি যুদ্ধ পয়েন্টের সমান। একটি উচ্চ স্তরের কমান্ডার স্তরের দানব ১০০ যুদ্ধ পয়েন্টের সমান। একটি নিম্ন স্তরের দল নেতা স্তরের দানব ১০০ যুদ্ধ পয়েন্টের সমান। অবশ্যই অভিজাত প্রশিক্ষণ শিবিরে খুব কম লোকই নিম্ন স্তরের দলনেতা স্তরের দানবদের শিকার করতে বিরক্ত করবে, এমনকি তাদের হত্যা করার ক্ষমতা থাকলেও। যেহেতু আপনি দুটি নিম্ন স্তরের দল নেতাকে হত্যা করার পরে আপনার র্যাঙ্কিং ওয়ার্গড লেভেল র্যাঙ্কে উন্নীত হবে, যার মানে আপনি স্নাতক হবেন এবং প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে যাবেন। ছাত্ররা খুব কমই চলে যেতে ইচ্ছুক। এবং যুদ্ধ ক্ষমতার পরিবর্ধকও বেশ সহজ, আপনার মুষ্টি শক্তির স্তর আপনার টাওয়ার অফ ট্রায়াল লেভেল দ্বারা গুণিত। উদাহরণস্বরূপ, যদি কারোর ১০০ ব্যাটেল পয়েন্ট, ফিস্ট স্ট্রেংথ লেভেল ১-৫ এবং টাওয়ার অফ ট্রায়াল লেভেল ২ থাকে, তাহলে তাদের যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক ৩ হয়। ফলস্বরূপ তাদের যুদ্ধের স্কোর হবে ১-০০-০-৩-৩-০০০। প্রশিক্ষণ শিবিরটি মুষ্টি শক্তি স্তর এবং ট্রায়াল স্তরের টাওয়ারকে বেশ গুরুত্ব সহকারে নেয়া। যদি আপনার যুদ্ধের ক্ষমতা পরিবর্ধক সামান্য বেশি হয়, তাহলে আপনার স্কোর বিশাল হবে। লু ফেং এই ছাত্র নোটিশ পিডিএফ ফাইলটি শেষ করেছেন এবং তারপর প্রশিক্ষণ শিবিরের দেওয়া এই নোটবুক থেকে কিছু ভিডিও পাঠ তুলেছেন। প্রশিক্ষণ শিবিরে অনেক ওয়ার্গর প্রশিক্ষক রয়েছে পাঠ শেখানোর জন্য। যাই হোক, প্রশিক্ষণ শিবিরটি স্পষ্ট ছিল যে এই বিশ্ব প্রতিভাদের মধ্যে অনেকেরই বেশ অদ্ভুত ব্যক্তিত্ব রয়েছে এবং তারা সঠিকভাবে ক্লাসে যেতে ইচ্ছুক নয়। এই কারণে তাদের ভিডিও পাঠ রয়েছে, যেখানে তারা প্রতিটি ক্লাস রেকর্ড করে। এই সব রেকর্ডিং প্রত্যেক ছাত্রের নোটবুকের ভিতরে। অবশ্যই, যদি আপনি আসলে ক্লাসে যান, তাহলে আপনি সরাসরি শিক্ষককে প্রশ্ন করতে পারেন এবং শিক্ষক আপনাকে একের পর এক নির্দেশ দিতে পারেন। একটি ভিডিও পাঠ দেখার চেয়ে দক্ষতা অনেক বেশি হবে। তবে আমি এর আগে কখনো ওয়ার্কডের পাঠে যাইনি, তাই আমার এই ভিডিও পাঠগুলি দেখে শুরু করা উচিত। লু ফেং সাবধানে ফাইলের নামগুলি দেখেছিল। টেকনিকের স্তরগুলিকে একইভাবে ভাগ করা হয়েছিল: বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, পারফেক্ট লেভেল এবং কনসেপশন লেভেল। লু ফেং এই ৪টি প্রধান স্তর সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও খোলেন। তাদের বেশিরভাগই মধ্যবর্তী স্তরের কথা বলছিলেন, যেহেতু নিখুঁত স্তরটি স্পষ্টতই শিক্ষকদের পক্ষে শব্দে বর্ণনা করা খুব কঠিন ছিল। আপনি নিজের জন্য এটি অভিজ্ঞতা প্রয়োজন, এটা শেখানো অত্যন্ত কঠিন। এবং ধারণার স্তর শব্দে প্রকাশ করা আরও কঠিন। বিকাল ৪:৩-৫। লু ফেং তখনও তার নোটবুকের সামনে বসে আপনার শক্তি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে একটি ভিডিও দেখছিলেন। শিক্ষক, আমার মুষ্টির শক্তি আমার স্বাভাবিক শক্তির ১/৮ গুণে পৌঁছতে পারে। যাই হোক, আমার পা আমার স্বাভাবিক শক্তি মাত্র ১/৫ পৌঁছতে পারে। শিক্ষক, আপনি বলেছেন যে আপনার পা যেমন শক্তিতে বিস্ফোরিত হতে পারে তেমনি আপনার মুষ্টিও বিস্ফোরিত হতে পারে। তাহলে আমার গুণগুলি কিভাবে আলাদা হয়? ভিডিওতে দেখা যায় এক কৃষ্ণাঙ্গ যুবক একটি প্রশ্ন করেছেন। ভিডিওটির ভাষা চীনা ভাষায় সেট করা হয়েছে,
তাই লু ফেং স্বাভাবিকভাবেই বুঝতে পারতেন কি ঘটছে। ভিডিওতে একটি সাদা পাশবিক হেসে বলেছিল, আপনাকে নিজের জন্য এটি অভিজ্ঞতা করতে হবে। সাবধানে চিন্তা করুন কিভাবে আপনার মুষ্টি তার শক্তি প্রয়োগ করে এবং তারপর ফিরে যান এবং আপনার পা প্রশিক্ষিত করুন। আপনি ইতিমধ্যে 1-5 পৌঁছেছেন, যা দেখায় যে আপনি উন্নতি করছেন। বাকিটা নিজের উপর নির্ভর করতে হবে। আমি শুধু তোমাকে পথ দেখাতে পারি। বুম! যেন বাজ পড়ে লু ফেং তার ল্যাপটপের সামনে হতবাক হয়ে বসে। এরপরে তিনি একটি অপরিমেয় আনন্দের মুখ প্রকাশ করলেন, তার মাথায় চড় মেরে লাফিয়ে উঠলেন, আমি সত্যিই বোকা। আমি এত বোকা। আমি বিশ্বাস করতে পারি না যে আমি এত সহজ জিনিসটিও উপলব্ধি করতে পারিনি। পবিত্র, আমি বিশ্বাস করতে পারি না যে আমি এই সমস্যাটি কখনই উপলব্ধি করিনি। হ্যাঁ, যদি আপনার মুষ্টিগুলি একটি নির্দিষ্ট উপায়ে তাদের শক্তি প্রয়োগ করতে পারে, তবে স্বাভাবিকভাবেই আপনার পাও তা করতে পারে। লু ফেংয়ের শরীর কিছুটা কাঁপছিল। 9 স্টেজ থান্ডার ব্লেড টেকনিকের মাধ্যমে আমার শক্তি আমার স্বাভাবিক শক্তির 2.8 পর্যন্ত পৌঁছাতে পারে। যাই হোক, আমার স্প্রিন্টিং গতি সর্বদা একটি সাধারণ শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজ লেভেলের গতিতে রয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারি না যে আমি বুঝতে পারিনি যে যেহেতু আমি আমার বাহু দিয়ে শক্তি পাঠাতে পারি, আমি আমার পায়েও পাঠাতে পারি। লু ফেং খিলখিল করে হেসে উঠল। ধারণাটি সহজ ছিল। উন্নত যোদ্ধারা দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করার পরে তাদের শক্তি বিস্ফোরিত করতে পারে। স্বাভাবিকভাবেই আপনার পাও তাই করতে পারে। লু ফেং এই সমস্ত সময়ের পরেও এই দুটি ধারণাকে সংযুক্ত করেনি। নিয়মিত যোদ্ধারা আত্মা পাঠক নয়, তাই তারা তাদের গতি বাড়ানোর জন্য আধ্যাত্মিক শক্তি ব্যবহার করতে পারে না। যদি তাই হয়, তাহলে যোদ্ধারা কিভাবে 9 স্টেজ থান্ডার ব্লেড প্রশিক্ষণ দেবে? যদি তাদের কেবল শক্তিশালী আক্রমণ থাকে তবে উচ্চ র্যাঙ্কের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করবে। একজন শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজ সম্ভবত উন্নত স্তরের যুদ্ধবাজের ছায়ার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। লু ফেং তার আধ্যাত্মিক শক্তির সমর্থনের কারণে উচ্চ পদের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। আমি বকাগু 9 স্টেজ থান্ডার ব্লেড এর বল প্রযোগগুলি পায়ে ব্যবহার করা যেতে পারে ঠিক যেমন সেগুলি বাহুতে ব্যবহার করা যায়। এতে পা দুটোই হয়ে উঠবে অতি শক্তিশালী ও দ্রুত। শুধুমাত্র শক্তি এবং গতি বজায় রেখে আপনি উচ্চ পদের যোদ্ধাদের সাথে লড়াই করতে পারেন। লু ফেংয়ের চোখ জ্বলজ্বল করছিল। আমি আমার স্বাভাবিক শক্তির 2.8 গুণে পৌঁছতে পারি। অন্য কথায়, আমার পা 2.8 পৌঁছানোর পরে আমার গতি উড়ে যাবে। প্রকৃত উন্নত যোদ্ধাদের কাছে শক্তির চেয়ে গতি বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার গতি আপনার প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি হয় তবে সে আপনার হাতের তালুতে খেলবে। গতি। আমার গতি বাড়াতে হবে। লু ফেং ভিডিও পাঠটি দেখা চালিয়ে যেতে বিরক্ত করতে পারেনি এবং অবিলম্বে তার নোটবুকটি বন্ধ করে নিচে চার্জ করে। প্রতিটি ছাত্র ভবনের বেসমেন্টে একটি প্রশিক্ষণ কক্ষ ছিল। এই ভূগর্ভস্থ প্রশিক্ষণ কক্ষটি কেলু খাদ দিয়ে তৈরি করা হয়েছিল, যাতে শিক্ষার্থীরা তাদের হৃদয়ের ইচ্ছা অনুযায়ী প্রশিক্ষণ নিতে পারে। লু ফেং এর ভবনের ভূগর্ভস্থ প্রশিক্ষণ কক্ষে পিএ লাইট অন করার পর কেলু অ্যালয় সিলিংয়ের বিভিন্ন ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে আলো জ্বলে উঠল, পুরো ঘরকে উজ্জ্বল করে তুলল। ভূগর্ভস্থ প্রশিক্ষণ কক্ষটি প্রায় 2.5 মিটার উঁচু, 5 মিটার দীর্ঘ এবং 5 মিটার চওড়া ছিল। দেয়ালগুলো ছিল গাঢ় সবুজ। স্পষ্টতই এই খাদগুলি খাঁটি কেলু খাদ ছিল না, তারা অন্যান্য উপকরণ খুব মিশ্রিত ছিল। কেলু খাদ মেঝেতে মুষ্টি এবং পায়ে তৈরি বিভিন্ন ডেন্ট দেখা যেত। এগুলো আগের ছাত্ররা রেখে গেছে। হিউক লু ফেং হিংস্রভাবে সামনের দিকে চার্জ করে এবং তার মুষ্টিতে তার শক্তি প্রয়োগ করে এবং সরাসরি কেলু খাদ দেয়ালে ঘুষি মেরেছিল। বুম! ফেব্রুয়ারির শেষে লু ফেংয়ের মুষ্টির শক্তি 1,000 কেজির কাছাকাছি। এখন মার্চের শেষ। 1 মাসের মধ্যে লু ফেংয়ের মুঠির শক্তি 1 টন বৃদ্ধি পেয়েছে, তার মুষ্টির শক্তি 1,500 কেজিতে পৌঁছেছে, যা স্পষ্টভাবে দেখায় যে তিনি আগের মাসের তুলনায় দ্রুত হারে উন্নতি করছেন। 2.8 এর বিস্ফোরণের নিচে এটি 3,000 কেজি ছাড়িয়ে গেছে। অন্য কথায়, তার কাছ থেকে একটি ঘুষি 300 টন ছাড়িয়ে যায়।
খাদযুক্ত দেয়ালটা একটু কেঁপে উঠল। একটি অজ্ঞান 1 সেমি ডেন্ট তার মুষ্টি দ্বারা তৈরি করা হয়েছিল। স্পষ্টতই লু ফেং এখনও সিনিয়রদের তুলনায় খুবই দুর্বল ছিল যারা এখানে থাকতেন। সেই সিনিয়রদের সম্ভবত ওয়ার্গ লেভেলের ক্ষমতা ছিল। আমি আমার পায়ের শক্তি পরীক্ষা করব। লু ফেং 9 স্টেজ থান্ডার ব্লেড থেকে বল প্রযোগের কৌশল ব্যবহার শুরু করেন। 9 স্টেজ থান্ডার ব্লেড কোয়ের প্রথম পর্যায়ের প্রথম প্রচেষ্টা। মূল শক্তির উপরে শক্তির একটি অতিরিক্ত পরিশ্রম। পু পু ক্রমাগত লাথি মারলে লু ফেংয়ের ডান পা ঝাপসা হয়ে যায়। কিছু অনুভূতি আছে কি? হ্যাঁ, বাহিনী পাঠাও। ঠিক এই রকম। যেহেতু লু ফেং ইতিমধ্যেই 9 স্টেজ থান্ডার ব্লেড কোয়ের তৃতীয় পর্যায়ে পৌঁছেছে, তাই তার পায়ে 1-4 বল পৌঁছানো তার পক্ষে সহজ ছিল। এর সাথে লু ফেং এই সরু 2-5 ঘরে বজ্রপাতের মতো দ্রুত চার্জ হতে শুরু করে। বাম এবং ডান দিকে দ্রুত অনুভূমিক ডজ করার সময় তিনি তার দ্রুত কৌশল প্রশিক্ষণ শুরু করেন। একটি বাস্তব যুদ্ধে লড়াই করার সময় আপনার শরীরকে ক্রমাগত দিক পরিবর্তন করতে হবে। ক্রমাগত 1-4 শক্তি প্রেরণ করা আপনার আসল শক্তি ব্যবহার করার চেয়ে অনেক বেশি কঠিন। 2-0 মিনিটের পরে লু ফেংয়ের দুটি পা তার স্বাভাবিক শক্তির 1-4 বার বিস্ফোরণে সম্পূর্ণরূপে অভ্যস্ত হয়ে গিয়েছিল। লু ফেং তার ব্লেড বারবার দুলানোর সময় তার স্বাভাবিক শক্তির 2-8 গুণ বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তার ইতিমধ্যে অভিজ্ঞতা রয়েছে, তাই এখন তাকে কেবল সেই অভিজ্ঞতাটি তার পায়ে প্রয়োগ করতে হবে। অভ্যস্ত হওয়ার জন্য তার একটাই সময় প্রয়োজন। এরপর 9 স্টেজ থান্ডার ব্লেড এর দ্বিতীয় পর্যায়ে উভয় পাকে স্বাভাবিক শক্তির 2-1 এ পৌঁছানোর চেষ্টা করুন। লু ফেং, আপনি কি একটু বেশি পরিশ্রম করছেন না? প্রথম দিনেই আন্ডারগ্রাউন্ড ট্রেনিং রুমে তিক্ত ট্রেনিং? রাত প্রায় 8টা বাজে। আজ রাতে আমাদের চাইনিজ ভাইবোনেরা আপনাকে স্বাগত জানাতে একটি ভোজসভা করতে যাচ্ছেন কি বাইরে থেকে সিনিয়র ঝাও রুর কণ্ঠ ভেসে এল। ট্রেনিং রুমের ভিতরে লু ফেং, যার উত্তেজনা লুকানো যায়নি, অবশেষে ঘামের সম্পূর্ণ ভিজে তার শরীর নিয়ে থামলেন। এটা প্রায় 8। আমি আন্ডারগ্রাউন্ড ট্রেনিং রুমে ঢুকলাম আনুমানিক 4টায়। কে জানত প্রায় 3 ঘণ্টা কেটে গেছে। লু ফেং ভিতরে খুব আনন্দিত। 3 ঘণ্টার মধ্যে আমার পা বেশ সেট হয়ে গেছে। ননস্টপ ডজ করার সময় আমি ক্রমাগত 2-1 এগুলি বজায় রাখতে পারি। 2-8 হিসাবে এটি সম্ভবত আরও কিছু সময় নেবে গি। লু ফেং অবিলম্বে ভূগর্ভস্থ প্রশিক্ষণ রুম আউটচার্জ। সিনিয়র, আমি আগে ধুয়ে কাপড় বদলাতে যাচ্ছি। আমি এখনই ফিরে আসব, লু ফেং বললেন। এ সময় বৃষ্টি থেমে গেছে। উঠোনে শি জিয়াং এবং ঝাও রু মাথা নাড়তে পারলেন না, কারণ তারা লু ফেংকে ঘামে ভিজে যাওয়া দেখে হেসেছিল। এই লু ফেং বেশ পরিশ্রমী, শি জিয়াং হাসতে হাসতে প্রশংসা করলেন। আচ্ছা হ্যাঁ, কিন্তু এই লোকটি আন্ডারগ্রাউন্ড ট্রেনিং রুমে 7-3-0 অবধি তিক্ত প্রশিক্ষণ দিয়েছিল, যদিও ভোজ 8টায় শুরু হয়, ঝাও রু অসহাসভাবে বলল। যদিও তিনি খুব বেশি অবাক হননি, যেহেতু এই প্রশিক্ষণ শিবিরের কার্যত প্রত্যেকেই অত্যন্ত কঠোর পরিশ্রমী ছিল। যাই হোক, লু ফেংয়ের মতো খুব বেশি লোক নেই যারা ক্যাম্পে আসার প্রথম দিনেই আন্ডারগ্রাউন্ড ট্রেনিং রুমে তিক্ত প্রশিক্ষণ শুরু করে। ধোয়ার পর লু ফেং কিছু আরামদায়ক নৈমিত্তিক জামাকাপড় পরে বাথরুমের আয়নার সামনে তার মুখে উজ্জ্বল হাসি নিয়ে দাঁড়ালেন। আয়না, ওহ আয়না, আমি নিশ্চিত যে আমি 2-8 শীঘ্রই পৌঁছাব। তাহলে আমার গতি বেড়ে যাবে। এত গতি বৃদ্ধির সাথে আমি ট্রায়ালের টাওয়ারে কতদূর পৌঁছতে পারি? এটা আপনার গতির দ্বিগুণ মানে কি? ফলস্বরূপ আপনার শক্তি কতটা বৃদ্ধি পায় তা দেখতে ভীতিজনক হবে। যদি লু ফেং তার দ্বিগুণ গতিকে তার কৌশলের সাথে একত্রিত করে, যা মধ্যবর্তী স্তরে এবং বিগ্রেড পরীক্ষায় নিখুঁত স্তরের গেটগুলিতে পৌঁছায়, তাহলে লু ফেং কোনো সমস্যা ছাড়াই সেই 100টি রাগিং শার্টকে বের করতে সক্ষম হবেন। ঠিক আছে, ভোজসভায় অংশ নেওয়ার সময় আমাকে চীন থেকে আসা সমস্ত প্রতিভা দেখে নেওয়া যাক। লু ফেং আয়নার দিকে হাসল এবং তারপরে ঘুরে ফিরে দ্রুত নিচের দিকে চলে গেল। সিনিয়র শি জিয়াং এবং ঝাও রুর সাথে তারা জিয়াংনান প্যাগোডা ত্যাগ করে এবং চীন থেকে আসাদের ক্যাম্পের সমাবেশের দিকে রওনা দেয়া। অধ্যায় 1-8 রুকি।
8 রেস্তোরাঁ নম্বর 1 এর দ্বিতীয় তলায় অভিজাত প্রশিক্ষণ ক্যাম্প। চীন থেকে পূর্ণ 2-1 জন ছাত্র এখানে জড়ো হয়েছে শুধুমাত্র লু ফেং এর আগমনকে স্বাগত জানাতে। লোকেরা একই দেশের অন্যদের সাথে বেশ উৎসাহী, তাই অনেক সিনিয়ররা আনন্দের সাথে লু ফেংয়ের সাথে চ্যাট করছিলেন এবং পান করছিলেন। 1 ঘণ্টা পর, ওফ, আমি অবশেষে ছেড়ে দিচ্ছি। লু ফেং তার গ্লাসটি ধরে এক কোণে দাঁড়িয়ে রইল। এই ভোজ আপনার জন্য প্রস্তুত করা হয়েছিল। আপনি প্রধান চরিত্র, তাই অবশ্যই সবাই আপনাকে আড্ডা দিতে এবং পান করার জন্য খুঁজে পাবে। খুঝাও রুর মুখ কিছুটা লাল ছিল। ঘরের আলোর নিচে তাকে বেশ মোহনীয় লাগছিল, এবং লু ফেং, সিনিয়র জুকিয়াং আজ রাতে এই ভোজটির জন্য অর্থ প্রদান করেছেন। আপনি কি জানেন এই ভোজ কত খরচ হবে? লু ফেং মাথা নাড়লেন। এই সব খাবারেরই খুব স্বাদ, কিন্তু আমি অনুমান করতে পারছি না যে এগুলোর দাম কত হবে। যাই হোক, খরচ আকাশে উঠলেও সম্ভবত প্রায় 1 মিলিয়ন চাইনিজ ডলার। খাওয়া দাওয়া কতটা ব্যয়বহুল হতে পারে? 1 মিলিয়ন। সুন্দর কৌতুক। ঝাও রু তার কণ্ঠস্বর নিচু করলেন। অভিজাত প্রশিক্ষণ ক্যাম্পের শেফরা বিশ্বের সেরা। এছাড়াও, এই খাবারগুলির মধ্যে অনেকগুলি দানব সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল, তাই 2-1 জনের জন্য এই ভোজসভায় কমপক্ষে 1 মিলিয়ন খরচ হবে। লু ফেং দুবার চোখ পিটপিট করে। দাম সম্পর্কে অভিযোগ করবেন না। এমনকি আপনি শুধু টাকা দিয়ে বিশ্বের কিছু জিনিস খেতে পারবেন না। ঝাও রু মাথা নাড়লেন। তবে এই সামান্য অর্থ সত্যিই সিনিয়র জুকিয়াংয়ের জন্য কিছুই নয়। আমাদের প্রশিক্ষণ শিবিরে, যদি কোনো শীর্ষ 100 জন শিক্ষার্থী একটি প্রতিষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক হয়, তারা অবশ্যই প্রচুর অর্থ পাবে। জুকিয়াং কোনো সংগঠনে যোগ দিয়েছেন? লু ফেং অবাক হয়ে জিজ্ঞেস করল। গতকাল যখন তিনি পৌঁছান, জুকিয়াং কালো ড্রাগন র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক 2-এ উপস্থিত ছিলেন। কেউ যাকে দ্বিতীয় স্থান দেওয়া যেতে পারে, এমনকি যদি এটি কেবল অস্থায়ী হয়, তবে সম্ভবত বেশ ভীতিজনক। জুকিয়াংকে আমাদের চীনা সেনাবাহিনী ধরে নিয়ে গেছে। গত বছর থেকে সবাই এটা জানত। ঝাও রু ফিসফিস করে বলল, এবং আমি এমনকি শুনেছি যে ডোজো অফ লিমিটসও জুকিয়াংকে তাদের পাশে নেওয়ার চেষ্টা করছে। এমনকি চীনের অভ্যন্তরে কিছু সংগঠন তাকে নিয়ে লড়াই করছে। স্পষ্টতই সেনাবাহিনী একটি বিশেষ ডিভিশন প্রস্তুত করেছে। জুকিয়াং স্নাতক হওয়ার পর তিনি এই পুরো বিভাগের নেতা হয়ে উঠবেন। লু ফেং হতবাক হয়ে হাঁফিয়ে উঠল। জুকিয়াংকে স্বাগত জানাতে একটি সেনাবাহিনী একটি বিশেষ বিভাগ প্রতিষ্ঠা করেছে? ওয়েল, এটা কোনো সাহায্য আছে। জুকিয়াং সত্যিই শক্তিশালী। ঝাও রু দীর্ঘশ্বাস ফেলে, তিনি সহজেই শীর্ষ 5-এর মধ্যে থাকতে পারেন। প্রশিক্ষণ শিবিরে 100 জনের বিশুদ্ধ শক্তির দিক থেকে শীর্ষ 5-এ পৌঁছানোর ক্ষমতা রয়েছে। যাই হোক, সময়ের সাথে সাথে শুধুমাত্র 1 বা 2 জন ধারাবাহিকভাবে শীর্ষ 5-এর মধ্যে থাকতে পারে। লু ফেং মাথা নেড়ে বোঝাল যে সে বুঝতে পেরেছে। ব্ল্যাক ড্রাগন র্যাঙ্কিং যুদ্ধের স্কোরের ভিত্তিতে লোকেদের র্যাঙ্ক করে। এমনকি শক্তিশালী ব্যক্তিদের র্যাঙ্কিং বেশি হলেও র্যাঙ্কিং 100 নির্ভুলতার সাথে লোকেদের র্যাঙ্ক করতে পারে না। যদি আমি এই মাসে সেরা 5-তে চার্জ করি, একই রকম দক্ষতার সাথে কেউ পরের মাসে শীর্ষ 5-তে চার্জ করতে পারে। প্রত্যেকের শক্তি সেই সময়ে খুব আলাদা নয়। তাই এই কারণেই শীর্ষ 5-এ প্রবেশ করার ক্ষমতা সহ 100 জন লোক রয়েছে। যারা বর্ধিত সময়ের জন্য শীর্ষ 5-এ থাকতে পারে তারাই ভীতিকর। সরকার অবশ্যই প্রতি বছর জুকিয়াংকে একটি বিশাল পরিমাণ অর্থ প্রদান করতে চলেছে। খুঝাও রু দীর্ঘশ্বাস ফেলেছিলেন। আমাদের প্রশিক্ষণ শিবিরে 3 ধরনের লোক রয়েছে যাদের প্রচুর অর্থ রয়েছে। প্রথমত, জুকিয়াংয়ের মতো লোকেরা যারা অত্যন্ত শক্তিশালী এবং কিছু বিশেষ সংস্থায় যোগদান করে। দ্বিতীয়ত, এমন কেউ যিনি HR জোটের মূল পরিবারগুলির একটিতে যোগ দিয়েছেন। তৃতীয়, আত্মা পাঠক। তবে দ্বিতীয় শ্রেণীর লোকেরা যারা HR জোটের মূল পরিবারে যোগ দেয় তারা বেশ বোবা। যদিও তাদের অর্থ আছে, তাদের ক্ষমতা সরকারের সেনাবাহিনীর সাথে কিভাবে তুলনা করা যায়? সীমার ডোজো, থান্ডার ডোজো এবং তৃতীয় বিভাগের জন্য আত্মা পাঠক। দীর্ঘশ্বাস। আমরা এটা সম্পর্কে কিছুই করতে পারি না। তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে দানবদের শিকার করা গম কাটার মতো। তারা প্রতিদিন যে পরিমাণ উপকরণ পায় তা বিস্ময়কর।
শুধু এই দিয়ে তারা একটি পাগল পরিমাণ অর্থ উপার্জন। একজন এক আত্মা পাঠক যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন তা আমাদের 10 জনের সাথে তুলনীয়। লু ফেং হেসে উঠল। একজন আত্মা পাঠক হিসাবে অবশ্যই তিনি স্পষ্ট ছিলেন যে আত্মা পাঠকরা কত দ্রুত অর্থ উপার্জন করতে পারে। গাও ফেংয়ের মতো একজন মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ গত বছর মাত্র 200 থেকে 300 মিলিয়ন উপার্জন করেছেন। এবং উন্নত স্তরের যুদ্ধবাজরা বছরে প্রায় 1 বিলিয়ন উপার্জন করতে ভাগ্যবান হবেন। লু ফেং, একজন অ্যাডভান্স লেভেল ওয়ারলর্ড লেভেল স্পিরিট রিডার, তার জন্য বছরে প্রায় 1 বিলিয়ন আয় করা অদ্ভুত হবে না। এমনকি একটি শিক্ষানবিশ স্তর ওয়ার্গার চেয়ে ভালো। অ্যাডভান্সড লেভেল ওয়ারলর্ড লেভেল স্পিরিট রিডাররা শক্তিতে একজন শিক্ষানবিশ লেভেল ওয়ার্গডের প্রতিদ্বন্দ্বী। তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে তারা উচ্চ দক্ষতার সাথে দানবদের শিকার করতে পারে। এই 3 ধরনের মানুষ আমাদের প্রশিক্ষণ শিবিরের সবচেয়ে বেশি অর্থের লোক। ঝাও রু বিটবিট করে বলল। লু ফেং, একটি পরিষ্কার শব্দ বেজে উঠল। লু ফেং এবং ঝাও রু মাথা ঘুরিয়েছে। তারা যা দেখেছিল তা ছিল একটি লম্বা যুবক যার মুখটি কুডাল দিয়ে খোদাই করা ছিল। প্রকৃতপক্ষে তিনি প্রশিক্ষণ শিবিরের কিংবদন্তি ব্যক্তিত্ব ঝুকিয়াং। সিনিয়র ঝুকিয়াং। ঝাও রু হেসে উঠল যখন সে চিৎকার করে বলল, তোমরা চ্যাট করো। এই বলে সে বাধ্য হয়ে চলে গেল। লু ফেং এবং ঝুকিয়াং কোণে দাঁড়িয়েছিলেন। লু ফেং ঝুকিয়াং অন্য লোকদের দিকে তাকালেন এবং তারপর তার কণ্ঠ নিচু করে বললেন, আমাদের চীনা সেনাবাহিনী আপনার প্রতি বেশ আগ্রহী। সেনাবাহিনীতে যোগদানের কোনো আগ্রহ আছে কিনা তা নিশ্চিত নন। সশস্ত্র বাহিনী? লু ফেং জমে গেল। তিনি শুধু অভিজাত প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন এবং লোকেরা ইতিমধ্যে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ঝুকিয়াং ওয়াইনে চুমুক দিল, কোনো চিন্তা নেই, সেনাবাহিনী মোটেও কৃপণ নয়। আপনি ক্যাম্প থেকে স্নাতক হওয়ার পরে তারা আপনার শক্তির ভিত্তিতে আপনার সাথে আচরণ করবে। আপনি যখন শক্তিশালী হয়ে উঠবেন তারা আপনাকে আরও সম্মানের সাথে আচরণ করবে। বিস্তারিত হিসাবে আমরা ধীরে ধীরে পরে আলোচনা করতে পারেন। এছাড়াও আপনি যদি যোগ দিতে রাজি হন তাহলে আপনি 5 বছর শিবিরে থাকবেন। সেনাবাহিনী আপনাকে বছরে 5 বিলিয়ন তহবিল দেবে। লু ফেংয়ের হৃৎপিণ্ডের স্পন্দন কিছুটা দ্রুত। 5 বিলিয়ন? তিনি যদি আত্মা পাঠক না হন তাহলে তিনি দানব শিকারে দক্ষ হতেন না। উদাহরণস্বরূপ, একজন শিক্ষানবিশ ওয়ারগডকে সফলভাবে একটি নিম্ন স্তরের দলনেতা দানব শিকার করতে অনেক কষ্ট করতে হবে। সুতরাং একজন শিক্ষানবিশ স্তরের ওয়ার্গডের জন্য বছরে 5 বিলিয়ন উপার্জন করা বেশ ভালো। এবং ওয়ার্গডগুলিও আশ্চর্যজনকভাবে উচ্চ পরিমাণে ব্যয় করে, তাই অনেক ওয়ার্গডের অর্থের প্রয়োজন। ড্রাগনের রক্ত, জীবনের অমিত, এসএস গ্রেড যুদ্ধের ইউনিফর্ম, এর মধ্যে কোনটি জ্যোতির্বিদ্যাগতভাবে ব্যয়বহুল নয়? অনেক ওয়ার্গড এগুলো বহন করতে পারে না। উদাহরণস্বরূপ, যুদ্ধের ইউনিফর্ম সেট যা লু ফেং ইস্পাত সাজোয়া ড্রাগনের বাসা থেকে ফিরে পেয়েছিল শুধুমাত্র একটি এসএস গ্রেড ভেস্ট ছিল। স্পষ্টতই, যে ওয়ারগড মারা গেছেন তিনি সম্পূর্ণ এসএস গ্রেড সেট বহন করতে পারেননি এবং শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কিনেছিলেন। সিনিয়র, আমি সবেমাত্র প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করেছি, তাই আমি কোনো সংস্থায় যোগ দেওয়ার পরিকল্পনা করছি না। আমি কয়েক বছর পরে এটি সম্পর্কে চিন্তা করব, লু ফেং বলেছেন। ঝুকিয়াং অবাক হয়ে বললেন, ঠিক আছে, আপনার চিন্তাভাবনাও ঠিক। এই 5 বছর আপনার শক্তি বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 বছর। আপনি যদি কখনো চীনা সেনাবাহিনীতে যোগদান করার সিদ্ধান্ত নেন তবে আমাকে জানান। এই রাতে লু ফেং 6টি আমন্ত্রণ পেয়েছিলেন। 3টি সংস্থা চীনের অভ্যন্তরে ছিল। এই আমন্ত্রণগুলি পাওয়ার পরেই লু ফেং জানতেন সেনাবাহিনী ছাড়া অন্য বিশেষ সংস্থাগুলিও ছিল। তবে সেনাবাহিনী তাদের সবার চেয়ে বেশি শক্তিশালী। অন্য 3টি আমন্ত্রণের জন্য তাদের মধ্যে 2টি HR জোটের মূল পরিবার থেকে এসেছিল এবং অন্যটি ফ্লেম লিজিয়ন নামে একটি ভাড়াটে দল থেকে এসেছিল। এই পৃথিবীতে বেশ কয়েকটি ভাড়াটে দল রয়েছে। যাই হোক, তাদের মধ্যে অনেকগুলি শক্তির দিক থেকে বেশ গড, তাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত শক্তিশালী। হং এবং থান্ডার গড উভয়েরই একটি হেডকোয়ার্টার শহর রয়েছে এবং তাদের উভয় ডোজো তাদের সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।
তাদের ক্ষমতা কোনো দেশের চেয়ে কম নয়। তারা পৃথিবীর 2 প্রধান ব্যক্তিত্ব। পৃথিবীতে আরও কিছু উচ্চাভিলাষী মানুষ আছে যারা নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়। উদাহরণস্বরূপ, ফ্লেম লিজিয়ন 2টি অস্তিত্ব দ্বারা তৈরি করা হয়েছিল যা ওয়ার্গড স্তরকে অতিক্রম করেছে। তাদের ভাড়াটে গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী এবং তাদের সহায়তা করার জন্য বেশ কয়েকটি আফ্রিকান সদর দফতরের দ্বারা আমন্ত্রিত। যাহোক, লু ফেং 6 আমন্ত্রণ প্রত্যাখ্যান। 3-0 মার্চ সকাল। তাপমাত্রা খুবই কম ছিল। বেশ কিছু ছাত্র প্রশিক্ষণ শিবিরে দৌড়াচ্ছিল বা হাঁটছিল। লু ফেংও সেই ছাত্রদের একজন ছিলেন। লু ফেং পাথরের পাকা রাস্তায় হাঁটার সময় কালো ট্রেনিং ইউনিফর্ম পরা লু ফেং অবাক হয়ে মাথা ঘুরিয়ে নিল। তিনি হাঁটতে হাঁটতে একটি স্বর্ণকেশী, ছোট চুলের যুবক হাসতে দেখলেন। তার বিশেষভাবে উচ্চারিত চীনা ভাষায় একজন বিদেশী যে কথা বলছে তা নির্ধারণ করার জন্য একটি শব্দই প্রয়োজন ছিল। আমার নাম উইলিয়াম এডিসন, ইউ থেকে কি স্বর্ণকেশী যুবক আবেগের সাথে বলল। উইলিয়াম? লু ফেং নিজের কাছে বিটবিট করে বলল, এই নামটি ঠিক রাশিয়ার আলেকজান্ডার, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড এবং চীনের ওয়াং ওয়েই এবং ঝাং ওয়েই, এই সমস্ত নামগুলি এত সাধারণ যে তারা আর সাধারণ হয়ে উঠতে পারে না। উইলিয়াম, আপনার সাথে দেখা করে ভালো লাগল। লু ফেং হাসলেন। আমি সবসময় চীন সম্পর্কে কৌতূহলী ছিলাম। স্বর্ণকেশী যুবক উইলিয়াম আবেগের সাথে বললেন, এবং প্রশিক্ষণ শিবিরে চীন থেকে অনেক প্রতিভা আছে। এবং লু ফেং, আপনি একা এই ক্যাম্পে প্রবেশ করেছেন, তাই আমি সত্যিই আমাদের শক্তি পরীক্ষা করার জন্য আপনার সাথে একটি অনুশীলন ম্যাচ করতে চাই। আমি ভাবছি আপনি আমার অনুরোধটি দিতে ইচ্ছুক কিনা। লু ফেং জমে গেল। অনুশীলন ম্যাচ? হ্যাঁ, আমরা যুদ্ধকক্ষে এটা করতে পারি। এটা কি ঠিক আছে? স্বর্ণকেশী যুবক উইলিয়াম আবেগের সঙ্গে জিজ্ঞাসা। যুদ্ধকক্ষ? লু ফেং যে ছাত্র নোটিশ পড়েছিলেন তার বিষয়বস্তু অবিলম্বে মনে এসেছিল। এই যুদ্ধকক্ষটিও প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের একটি জিনিস। যুদ্ধকক্ষে প্রবেশ করার পর 2 ব্যক্তি মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমে ভার্চুয়াল স্পেসে প্রবেশ করে এবং তারপরে শুরু হয় মৃত্যুর যুদ্ধ। সাধারণত এই যুদ্ধ বাজি আছে। আসুন খুব বেশি বাজি ধরি না, $1 বিলিয়ন চাইনিজ ডলার কেমন হবে? স্বর্ণকেশী যুবকের হাসি। উইলিয়াম আরও বেশি উৎসাহী এবং উজ্জ্বল হয়ে উঠল। উইলিয়াম! একটা কোমল কণ্ঠ বেজে উঠল। লু ফেং মাথা ঘুরিয়ে দেখল ঝাও রু একটি বেগুনি ট্রেনিং ইউনিফর্ম পরা। তার মুখ রাগে ভরা ছিল যখন সে চিৎকার করে বলেছিল, উইলিয়াম, তুমি এত নির্লজ্জ কিভাবে হতে পারো? লু ফেং এইমাত্র এখানে এসেছিল এবং এখনও একজন ধূর্ত, এবং এখন আপনি তাকে যুদ্ধের ঘরে একটি স্থির ম্যাচে চ্যালেঞ্জ করছেন? আপনি নোংরা লোকেরা মার্চের শুরুতে গোপনে কিছু ধূর্তকে খুঁজে পেয়েছিলেন এবং তাদের টাকা পাওয়ার জন্য কিছু বাজিমাত ম্যাচে তাদের চ্যালেঞ্জ করেছিলেন। আপনি যদি এতই দুর্দান্ত হন তবে কেন আপনি আমার সাথে বাজি ধরলেন না? লেডি ঝাও রু, তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই না? কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি যে লু ফেং খুব শক্তিশালী। হয়তো আমি তার কাছে হেরে যাব। উইলিয়াম লু ফেংয়ের দিকে তাকাল। ঝাও রু লু ফেংয়ের দিকে ফিরে, লু ফেং, এই বিদেশি শয়তানকে বিশ্বাস করো না। প্রশিক্ষণ শিবিরের কিছু লোক কেবল ছদ্মবেশী এবং সর্বদা ধূর্তদের বেছে নেয়া। তারা এটা খোলামেলা করার সাহস করবে না, তাই তারা এটা স্টেকড ম্যাচের মাধ্যমে করে। এবং কার্যত সমস্ত ধান্দাবাজরা সেই ম্যাচগুলি এবং তাদের অর্থ হারায়। ততক্ষণ পর্যন্ত বুডোরা বুঝবে সিনিয়রদের শক্তি। এই বিদেশি শয়তানের ইন্টারমিডিয়েট এর একটি যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক রয়েছে। যদিও এটি উচ্চ নয়, এটি কমও নয়। বেশিরভাগ ধূর্ত তার প্রতিপক্ষ নয়। মাত্র 1 বিলিয়ন। স্বর্ণকেশী যুবক উইলিয়াম লু ফেংয়ের দিকে তাকাল। আপনি যদি কোনো সংস্থায় যোগ দেন তবে আপনি 1 বছরে এর থেকেও বেশি উপার্জন করবেন, আমি নিশ্চিত। লু ফেং পুরোপুরি বুঝতে পেরেছিল কি ঘটছে। কিছু লোক এমন ধূর্তদের বেছে নেয় যারা এখনও সবকিছু বুঝতে পারে না এবং আবেগের সাথে তাদের নগদ টাকা ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধের কক্ষে টেনে নিয়ে যায়। এটা উইলিয়াম, এক চীনা যুবক এখানে ছুটে গেল। এই চীনা যুবকের নাম জিয়াং চেন, যার সাথে লু ফেং গতকাল ভোজসভায় দেখা করেছিলেন।
লু ফেং, তার সাথে বাজি ধরবেন না। এই লোকটি অত্যন্ত বিপদকামী। আমি মাত্র একলা মার্চ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলাম এবং প্রথম দিনেই আমি তার দ্বারা প্রতারিত হয়েছিলাম। সে আমার কাছ থেকে একগুচ্ছ নগদ টাকা নিয়েছিল। উইলিয়ামের মুখ এই মুহূর্তে খুব একটা ভালো লাগছিল না। প্রাথমিকভাবে তিনি কেবল একটি সুযোগ খুঁজতে চেয়েছিলেন যেখানে তিনি লু ফেংয়ের সাথে একা কথা বলতে পারেন, কিন্তু কে জানত যে এত লোক এসে তার পরিকল্পনাটি ধ্বংস করবে। ঠিক আছে, আপনি যদি বাজি ধরতে চান, আমরা পারি। লু ফেং তার দিকে তাকিয়ে হাসল। লু ফেং, খিঝাও রু এবং জিয়াং চেন অবাক হয়ে তার দিকে তাকাল। ওহ গো! উইলিয়াম অপ্রত্যাশিত সুখের মুখ প্রকাশ করল। লু ফেং, আসুন একটি সময় ব্যবস্থা করুন গো। তবে 1 বিলিয়ন খুব কম, তাই আমি আগ্রহী নই। আসুন এটিকে একটু বড় করি, 5 বিলিয়ন। লু ফেং উইলিয়ামের দিকে তাকালেন। তুমি যদি খেলতে চাও, তাহলে চলো যাই। আপনি যদি খুব ভয় পান, তাহলে কিছু মনে করবেন না গি। ঝাও রু এবং জিয়াং চেন তাদের চোখ প্রশস্ত করলেন। 5 বিলিয়ন! উইলিয়ামও জমে গেল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।